ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজকের ক্লাসটি আমরা করব ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বেসিক টপিক, ইংলিশের মেরুদণ্ড বলা হয় যেই টপিকটাকে, সেই টেন্স সম্পর্কে। টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল বা সময়। এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ সংগঠিত হয় সেটা হচ্ছে টেন্স। টেন্সের সঙ্গে হচ্ছে ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলা হয়। এখানে যে এই শব্দটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে ক্রিয়া। ক্রিয়ার ইংরেজি হচ্ছে যে ভার্ব। আমরা জানি পার্টস অফ স্পিচ হচ্ছে ৮ প্রকার, এর মধ্যে এক প্রকারের নাম হচ্ছে যে ভার্ব। ভার্ব শব্দের অর্থ হচ্ছে যে ক্রিয়া, ক্রিয়ার সহজ বাংলা হচ্ছে যে কাজ, অর্থাৎ যেই শব্দ দ্বারা কাজ করা বোঝায় সেটা হচ্ছে যে ভার্ব। আর এই যে কাজ, ক্রিয়া বা ভার্ব বিভিন্ন সময় সংগঠিত হয়, সেই সময়কে বা টাইমকে টেন্স বলা হয়। তাহলে টেন্সের এখানে মূল বিষয় হচ্ছে ভার্ব এবং টাইম। এই যে কাজটা সংগঠিত হওয়ার যে বিভিন্ন সময় রয়েছে সেই সময়কে টেন্স বলা হয়। যেমন আমি এখন পড়াচ্ছি, আমি ভবিষ্যতে পড়াবো, আমি অতীতকালে পড়িয়েছিলাম। এই যে এক একটা সময় এক একটা কাজ সংগঠিত হয়, এই কাজ সংগঠিত হওয়ার সময়কে হচ্ছে যে টেন্স বলা হয়। টেন্স প্রধানত ৩ প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স অর্থ হচ্ছে বর্তমানকাল, অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ সংগঠিত হলে তাকে প্রেজেন্ট টেন্স বলা হয়। পাস্ট টেন্স অর্থ হচ্ছে অতীতকাল, অতীতকালে কোনো কাজ সংগঠিত হলে তাকে পাস্ট টেন্স বলা হয়। ফিউচার টেন্স অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল, অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ সংগঠিত হলে তাকে ফিউচার টেন্স বলা হয়। এই হচ্ছে যে টেন্স প্রধানত ৩ প্রকার। এই প্রত্যেকটা টেন্সই হচ্ছে যে আবার ৪ প্রকার করে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডিফিনিট অর্থ হচ্ছে সাধারণ, কন্টিনিউয়াস মানে চলমান বা ঘটমান, পারফেক্ট অর্থ পুরো ঘটিত, পারফেক্ট কন্টিনিউয়াস মানে পুরো ঘটিত চলমান। এই প্রত্যেকটা টেন্স ৪ প্রকার। যেমন প্রেজেন্ট টেন্স ৪ প্রকার কী কী: প্রেজেন্ট ইনডিফিনিট সাধারণ বর্তমানকাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চলমান বর্তমানকাল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরো ঘটিত বর্তমানকাল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরো ঘটিত চলমান বর্তমানকাল। ফার্স্ট টেন্স ৪ প্রকার: ফার্স্ট ইনডিফিনিট সাধারণ অতীতকাল, ফার্স্ট কন্টিনিউয়াস চলমান অতীতকাল, ফার্স্ট পারফেক্ট পুরো ঘটিত অতীতকাল, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস পুরো ঘটিত চলমান অতীতকাল। ফিউচার টেন্স ৪ প্রকার: ফিউচার ইনডিফিনিট সাধারণ ভবিষ্যৎকাল, ফিউচার কন্টিনিউয়াস চলমান ভবিষ্যৎকাল, ফিউচার পারফেক্ট টেন্স পুরো ঘটিত ভবিষ্যৎকাল, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস পুরো ঘটিত চলমান ভবিষ্যৎকাল। এই টোটাল ৩ প্রকার, আর হচ্ছে ৪ প্রকার, ৩ গুণ ৪ টোটাল ১২ প্রকার। এই টেন্স হচ্ছে টোটাল ১২ প্রকার। এই ১২ প্রকার টেন্স নিয়ে হচ্ছে যে আমাদের আলোচনা। আমরা এই প্রত্যেকটা ১২ প্রকারের প্রত্যেকটা প্রকার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে এবং বিভিন্ন গ্রামারে ব্যবহৃত হয়, আমরা স্পোকেন ইংলিশে ব্যবহৃত হয়, সেই গ্রামার সম্পর্কে এখন আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ১২ প্রকার টেন্সের প্রথম প্রকারের নাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই সম্পর্কে আজকে ক্লাসটি করব। প্রেজেন্ট অর্থ হচ্ছে বর্তমান, ইনডিফিনিট মানে হচ্ছে সাধারণ, টেন্স মানে হচ্ছে কাল, সাধারণ বর্তমান কাল। অর্থাৎ যেই টেন্স দ্বারা সাধারণভাবে কোনো কাজ হওয়া বোঝায় সে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। যেমন আমি ফুটবল খেলি, আমি ভাত খাই, আমি স্কুলে, যেই কাজগুলো স্বাভাবিকভাবে এবং সাধারণভাবে হয় তাই এগুলোর নাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে ৩টা বিষয় ইম্পর্টেন্ট: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই ৩টা বিষয় আমাদেরকে জানতে হবে। তো প্রথম আলোচনাটি করব ভার্ব সম্পর্কে। ভার্ব, ভার্ব কি? ইংরেজি পার্টস অফ স্পিচ ৮ প্রকারের মধ্যে এক প্রকার হচ্ছে যে ভার্ব। এই ভার্ব হচ্ছে যে অর্থ হচ্ছে যে ক্রিয়া বা কাজ, অর্থাৎ যেই শব্দ দ্বারা কাজ করা বোঝায় তাকে ভার্ব বলা হয়। যেমন প্লে অর্থ খেলা করা, ইট অর্থ খাওয়া, ডু অর্থ করা, গো অর্থ যাওয়া। এই শব্দগুলো দ্বারা কাজ বোঝানো হয়, তো এগুলাকে ভার্ব বলা হয়। এই ভার্বের ৩টা ফর্ম রয়েছে: ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল। প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের এই ৩টা ফর্ম। যেমন আমরা এক্সাম্পল দেখি: ইট, এট, ইটেন। ইট, এট, ইটেন। ইট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এট হচ্ছে যে ভার্বের ফার্স্ট ফর্ম, ইটেন হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। গো অ্যান্ড গান, ডু, ডিড, ডান। এই যে ভার্বের 3টা ফর্ম, এই 3টা ফর্মের অনুযায়ী বিভিন্ন টেন্সে ব্যবহৃত হয়। তাহলে আমরা ভার্ব শিখলাম যে যেই শব্দ দ্বারা কাজ করা বোঝায় তাকে ভার্ব বলা হয়। এখন হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কি? সাবজেক্ট অর্থ হচ্ছে যে যেই ভার্বকে
ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে সাবজেক্ট বলা হয়। ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে সাবজেক্ট বলা হয়। যেমন আমি একটা এক্সাম্পল দেখছি, আই ইট রাইস। এখানে ইট হচ্ছে যে ভার্ব, আমি ভাত খাই। এখানে ভার্ব হচ্ছে ইট, এই শব্দ দ্বারা কাজ করা বোঝানো হয়েছে, তাই এটা ভার্ব। এখন এই ভার্বকে প্রশ্ন করি কে ভাত খায়, যেহেতু কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা সাবজেক্ট, সেটা হচ্ছে সাবজেক্ট। তখন প্রশ্ন করি যদি ভার্বকে কে ভাত খায়, তখন উত্তর আসবে আমি ভাত খাই, তাহলে আই হচ্ছে যে সাবজেক্ট। এখন অবজেক্ট সম্পর্কে শিখব। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলা হয়। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলা হয়। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে ইট হচ্ছে যে ভার্ব, আমি ভাত খাই। এখন প্রশ্ন করি আমি কি খাই, তখন উত্তর আসে যে আমি ভাত খাই রাইস, তাহলে রাইস হচ্ছে যে অবজেক্ট। তাহলে সাবজেক্ট হচ্ছে ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে আই হচ্ছে সাবজেক্ট, কি খাই রাইস খাই, রাইস হচ্ছে অবজেক্ট। ভার্ব সম্পর্কে শিখেছি, ভার্ব হচ্ছে কাজ, যে শব্দ দ্বারা কাজ করা বুঝে তাকে ভার্ব বলা হয়। ভার্বের তিনটা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্ম যেমন এক্সাম্পল ইট, ফার্স্ট ফর্ম এইট, ফার্স্ট পার্টিসিপল ফর্ম ইটেন। এই হচ্ছে যে আমাদের স্ট্রাকচার। তাহলে সাবজেক্ট শিখলাম, ভার্বের প্রেজেন্ট ফর্ম শিখলাম, অবজেক্ট শিখলাম। এখন আমরা স্ট্রাকচার অনুযায়ী এক্সাম্পল করব, তাহলে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখন এই স্ট্রাকচারটা অনুযায়ী আমরা এক্সাম্পল করব। যেমন এখানে চারটা সেন্টেন্স রয়েছে, আমি ভাত খাই, আমি ভাত খাই না, আমি কি ভাত খাই, আমি কি ভাত খাই না। এই চারটা স্ট্রাকচার, এই এক্সাম্পল আমরা স্ট্রাকচার অনুযায়ী করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। যেমন প্রথম রয়েছে আমি ভাত খাই, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো স্ট্রাকচার হচ্ছে প্রথম সাবজেক্ট, তো আমি সাবজেক্ট, এটা লিখলাম আই। তারপর হচ্ছে যে ভার্ব কোনটা, আমি ভাত খাই। এখানে খাওয়া হচ্ছে যে ভার্ব, খাওয়া ইংরেজি কি ইট, ইটের প্রেজেন্ট ফর্ম ইট, আই ইট। কি খাই অবজেক্ট রাইস, ভাত খাই, তাহলে আই ইট রাইস, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, আমি ভাত খাই। সেকেন্ড এক্সাম্পলটা আমি ভাত খাই না, এখানে না রয়েছে নেগেটিভ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যখন নেগেটিভ করব তখন ডু নট বা ডাজ নট বসাতে হবে, ডু নট বা ডাজ নট বসাতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করার জন্য ডু নট বা ডাজ নট। ডাজ নট থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে ব্যবহৃত হয়, বাকি ক্ষেত্রে ডু নট। আমরা বিস্তারিত একটু পরে আলোচনা করব। যেমন আমি ভাত খাই না, তাহলে আই সাবজেক্ট, তারপর নেগেটিভ আই এর সাথে ডু নট বসে, আই ডু নট, তারপর হচ্ছে ভার্ব হচ্ছে খাওয়া, খাওয়া ইংরেজি কি ইট, আই ডু নট ইট, তারপর হচ্ছে অবজেক্ট রাইস, আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই না। আমি ভাত খাই, আই ইট রাইস, আমি ভাত খাই না, আই ডু নট ইট রাইস। এবার হচ্ছে আমি কি ভাত খাই, প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ করার জন্য হচ্ছে অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিয়ে আসতে হবে। তো অক্সিলারি হচ্ছে ডু, লিখলাম ডু, তারপর সাবজেক্ট আই ডু আই, তারপর হচ্ছে ভার্ব ইট, ডু আই ইট রাইস, ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই। প্রশ্নবোধক বাক্য, তাই অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিয়ে এসেছি, ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই। এবার হচ্ছে আমি কি ভাত খাই না, প্রশ্নবোধক, আবার হচ্ছে না না বোধক, ইন্টারোগেটিভ নেগেটিভ। এজন্য অক্সিলারি ভার্ব হচ্ছে যে ডু, আর এটা নেগেটিভ রূপ হচ্ছে ডু নট, সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডোন্ট। তো আমরা লিখবো যে ডোন্ট, তারপর সাবজেক্ট ডোন্ট আই, তারপর হচ্ছে ভার্ব ডোন্ট আই ইট, তারপর হচ্ছে অবজেক্ট ডোন্ট আই ইট রাইস, আমি কি ভাত খাই না। আমি ভাত খাই, আই ইট রাইস, আমি ভাত খাই না, আই ডু নট ইট রাইস। আমি কি ভাত খাই, ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই না, ডোন্ট আই ইট রাইস। এই হচ্ছে যে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফার্স্ট পারসন দিয়ে চারটা এক্সাম্পল করেছি। নোট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা নোট রয়েছে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখন থার্ড পারসন সিঙ্গুলার আমাদেরকে জানতে হবে। তো থার্ড পারসন সিঙ্গুলার কি সেই সম্পর্কে একটু আলোচনা করি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে থার্ড পারসন আর একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। একটা হচ্ছে পার্সন অংশ আর একটা হচ্ছে নাম্বার অংশ। তো প্রথমে আমরা পার্সন অংশটা নিয়ে আলোচনা করি। পার্সন হচ্ছে যে তিন প্রকার, ফার্স্ট পারসন,
সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। পার্সন অর্থ হচ্ছে পুরুষ, এই ব্যক্তি বা পুরুষ হচ্ছে তিন প্রকার। ফার্স্ট পার্সন উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, থার্ড পার্সন নাম পুরুষ। ফার্স্ট পার্সন হচ্ছে যেমন আমি ক্লাস করাচ্ছি, আমি হচ্ছে যে ফার্স্ট পার্সন, আমার সাথে আমার প্লুরাল হচ্ছে যে উই, এটাও ফার্স্ট পার্সন। তারপরে রয়েছে সেকেন্ড পার্সন হচ্ছে আমি যদি তোমাদের সাথে কথা বলি তুমি বা তোমরা, সেটা হচ্ছে যে সেকেন্ড পার্সন। তাহলে লিখি তুমি বা তোমরা, এটা হচ্ছে সেকেন্ড পার্সন। আমি আর তুমি ছাড়া পৃথিবীতে যত পার্সন আছে সব হচ্ছে থার্ড পার্সন। যেমন এটা হতে পারে হি, শি, ইট, দে, রহিম, করিম, যত নাম আছে সব হচ্ছে থার্ড পার্সন। তাহলে আমরা ফার্স্ট পার্সন শিখলাম, সেকেন্ড পার্সন শিখলাম, থার্ড পার্সন শিখলাম। এখন হচ্ছে যে নাম্বার, সিঙ্গুলার নাম্বার। নাম্বার হচ্ছে যে দুই প্রকার, একটা হচ্ছে যে সিঙ্গুলার নাম্বার, দুই নাম্বার হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার অর্থ হচ্ছে এক বচন, অর্থাৎ যেই শব্দ দ্বারা একটি মাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝানো হয় তাকে সিঙ্গুলার নাম্বার বলা হয়। যেমন হচ্ছে যে আই, এটা দ্বারা আমাকে বোঝাচ্ছে সিঙ্গেল। তারপর হচ্ছে প্লুরাল, বহু বচন, একের অধিক যদি বোঝানো হয় সেটা হচ্ছে প্লুরাল নাম্বার। যেমন আই এর প্লুরাল হচ্ছে উই, আমরা। তারপর রয়েছে হি, এটার প্লুরাল হচ্ছে দে। তাহলে আমরা সিঙ্গুলার নাম্বার শিখলাম এবং পার্সন শিখলাম। এখন থার্ড পার্সন সিঙ্গুলার, এমন একটা এক্সাম্পল দিই যেটা একই সাথে থার্ড পার্সন আবার সিঙ্গুলার। এরকম একটা এক্সাম্পল যেমন হি, সে, এই হিটা হচ্ছে থার্ড পার্সন আবার সিঙ্গুলার নাম্বার। এখন এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দিয়ে আমরা এখন এক্সাম্পল করব। আমরা এতক্ষণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সম্পর্কে পড়েছি, থার্ড পার্সন কি, সিঙ্গুলার নাম্বার কি। তো এখন আমরা আলোচনা করব, এক্সাম্পল দিব। যেমন হচ্ছে যে এই আমরা নোটটা যেটা আলোচনা করেছি, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়ের যুক্ত হবে। এই থার্ড পার্সন কি, সিঙ্গুলার নাম্বার কি, সেটা একটু আগে আলোচনা করেছি। তো এখন এক্সাম্পল দেই। যেমন সে ভাত খায়, এখানে স্ট্রাকচার অনুযায়ী আমরা প্রথম সাবজেক্ট লিখি সে, ইংরেজি লিখি হি। তারপর হচ্ছে ভার্ব হচ্ছে খাওয়া, খাওয়া ইংরেজি হচ্ছে ইট, হি ইট। এখন আমরা যে নোটটা পড়েছি, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। তো হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, আমরা একটু আগে পড়েছি থার্ড পার্সন সিঙ্গুলার সম্পর্কে। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। তো আমরা লিখলাম হি ইটস। তারপর হচ্ছে অবজেক্ট হচ্ছে রাইস বা ভাত, তো আমরা লিখলাম হি ইটস রাইস, সে ভাত খায়। তারপর রয়েছে দ্বিতীয় এক্সাম্পলটা, সে ভাত খায় না, এখানে না রয়েছে নেগেটিভ। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করার জন্য অক্সিলারি ভার্ব ডু নট বা ডাজ নট যোগ করতে হয়। তো আমরা লিখি হি, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে এর সাথে বসবে ডাজ নট। তো আমরা লিখি হি ডাজ নট। তারপর হচ্ছে ভার্ব ইট রাইস, হি ডাজ নট ইট রাইস। অনেকে কোশ্চেন করতে পারো যে কেন ইটের সাথে এস হয় নাই, কারণ ডাজের সাথে তো এস বসেছে, এই জন্য পরেরটার সাথে আর এস বসাতে হবে না। তো আমরা লিখলাম হি ডাজ নট ইট রাইস, সে ভাত খায় না। 3 নম্বর এক্সাম্পল হচ্ছে সে কি ভাত খায়, প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব প্রথমে বসাতে হবে। তো আমরা লিখি ডাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট ডাজ হি, তারপর হচ্ছে ভার্ব ইট রাইস, ডাজ হি ইট রাইস, শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, ডাজ হি ইট রাইস, সে কি ভাত খায়। তারপর 4 নম্বরে সে কি ভাত খায় না, ইন্টারোগেটিভ নেগেটিভ। ইন্টারোগেটিভ নেগেটিভ করার জন্য হচ্ছে যে অক্সিলারি প্লাস নট প্রথমে দিতে হবে। তো ডু নট, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডোন্ট, আর ডাজন্ট, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডাজন্ট। তো আমরা লিখি হি, যে থার্ড পার্সন সিঙ্গুলার, এটার সাথে ডাজন্ট বসবে, ডাজন্ট। তারপর সাবজেক্ট হি, তারপর রয়েছে ভার্ব ইট, তারপর অবজেক্ট ডাজন্ট হি ইট রাইস, সে কি ভাত খায় না। হি ইটস রাইস, সে ভাত খায়। সে ভাত খায় না, হি ডাজ নট ইট রাইস। সে কি ভাত খায়, ডাজ হি ইট রাইস, সে কি ভাত খায় না, ডাজন্ট হি ইট রাইস। এভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার করেছি, স্ট্রাকচার অনুযায়ী এক্সাম্পল করেছি। প্রথমে ফার্স্ট পার্সন দিয়ে করেছি, তারপর থার্ড পার্সন, তারপর ইউ দিয়ে যদি করি তুমি ভাত খাও, ইউ ইট রাইস, তুমি ভাত খাও না, ইউ ডু নট ইট রাইস। তুমি কি ভাত খাও, ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও না, ডোন্ট ইউ ইট রাইস। এভাবে অনেক এক্সাম্পল করা যাবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। নেক্সট ক্লাসটি আমরা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে করব, একটা ভার্ব দিয়ে যাতে অনেক সেন্টেন্স করা যায় সেই সম্পর্কে শিখব। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই যারা নতুন রয়েছে ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, বেল আইকনে ক্লিক করে রাখবে যাতে নতুন ভিডিও আপডেট পেতে পারো। সকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। থ্যাংক ইউ ভেরি মাচ।